হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো প্রত্যেকে? আশা করি ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো আজকে আমরা পর্যায় সারণী নিয়ে আলোচনা করব। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং সমস্ত রকম পরীক্ষার জন্য, সেটা তোমরা রেল বলো, এসএসসি বলো, তোমার ডাব্লিউবিপি বলো বা এএনএম জিএনএম, যে কোনো পরীক্ষার জন্য কিন্তু পর্যায় সারণী খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, তো চলো আমরা শুরু করছি আজকে আমাদের যে টপিক পর্যায় সারণী সেটা। তো পর্যায় সারণী পড়ার আগে আমরা একটু পর্যায় সারণীর আগের যে ঘটনা, সেই ঘটনাগুলো একটু জেনে নিই। ঠিক আছে, তো এখানে প্রথমে আমাদের যেটা আহ, বুঝতে হবে যে পর্যায় সারণী কাকে বলে। দেখো, বিজ্ঞানীরা প্রাচীন কাল থেকেই বিভিন্ন রকম মৌল আবিষ্কার করছেন। মৌল আবিষ্কার হচ্ছে, লোহা আবিষ্কার হলো, তামা আবিষ্কার হলো, সীসা আবিষ্কার হলো, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন আবিষ্কার হচ্ছে, কার্বন আবিষ্কার হচ্ছে। তো যখন বিজ্ঞানীরা দেখলেন যে বিভিন্ন রকম মৌল আবিষ্কার হচ্ছে, সেই মৌলগুলো তারা চাইলেন যে একটা টেবিল, একটা সারণী তৈরি করতে, একটা টেবিল তৈরি করতে, যার মধ্যে মৌলগুলোকে সাজিয়ে রাখা যাবে। মানে মৌলগুলোকে মানে আলাদা আলাদা ভাবে না বুঝে আমরা যদি মৌলগুলোকে এক জায়গায় লিখে রাখি, যে ধরো এ একটা মৌল আবিষ্কার হলো আজকে, এ মৌল, তারপরে বি হলো, তারপর একটা মৌল সি, ডি, এরকম ভাবে যখন মৌল আবিষ্কার হচ্ছে, তখন বিজ্ঞানীরা চাইলেন যে মৌলগুলোকে আমরা একটা টেবিলে সাজাই। আমরা এরকম লিখে রেখে একটা টেবিলের মাধ্যমে আমরা কি করব, প্রকাশ করব। এরকম ভাবে আমরা একটা টেবিলের মাধ্যমে প্রকাশ করব। তো এইটাকে আমরা বলি পর্যায় সারণী। তো এর কিছু নিয়ম করতে হবে, কারণ ইচ্ছা মতো মৌল এখানে তো বসালে হবে না, আমাদের কিছু নিয়ম মানতে হবে। ঠিক আছে, তো এই নিয়মটা কে তৈরি করবে, কোন নিয়ম অনুযায়ী হবে? তো প্রথম বিজ্ঞানী ডোবেরেইনার, একজন বিজ্ঞানী, ঠিক আছে, তিনি প্রথম একটা সূত্র দিয়েছিলেন। ইনি একজন জার্মান বৈজ্ঞানিক ডোবেরেইনার। তিনি একটা সূত্র দিয়েছিলেন যার নাম হচ্ছে ত্রয়ী সূত্র। দেখো, ত্রয়ী মানে তিনটে। তিনি বললেন, দেখো আমরা এই মৌলগুলোকে সাজাবো। ঠিক আছে, ধর আমরা নেব মৌলগুলো, এ মৌল নেব, আমরা এখানে বিভিন্ন রকম মৌল যেগুলো পাচ্ছি সেগুলো এখানে লিখবো প্রথমে, মৌল, আর তাদের আমরা লিখব পারমাণবিক ভর, এই পারমাণবিক গুরুত্ব। তোমরা জানো যে পারমাণবিক গুরুত্ব মানে একটা মৌল হাইড্রোজেন পরমাণুর তুলনায় কত গুণ ভারী। ঠিক আছে, তোমাদের পরমাণু চ্যাপ্টারে, তোমার এটা তো তোমাদের জন্য ক্লাস নেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি পরমাণু চ্যাপ্টারে। যখন আমরা পড়বো সেখানে আমরা শিখবো পরমাণু চ্যাপ্টারের মধ্যে যে পরমাণু গুরুত্ব কাকে বলে, পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে, পরমাণুর ভর কাকে বলে, এগুলো। তো আপাতত শুধু তোমাদের বোঝার জন্য পরমাণু গুরুত্ব মানে কি। পরমাণু গুরুত্ব মানে একটা পরমাণু, একটা পরমাণু হাইড্রোজেন পরমাণুর তুলনায় কত গুণ ভারী, সেটাকে বলা হয় পরমাণু গুরুত্ব। তো ধরো এখানে আমি অনেকগুলো মৌল পেলাম, এ, বি, সি, ডি, এর পরমাণু গুরুত্ব হচ্ছে 10। এই 10 মানে কি, হাইড্রোজেন পরমাণুর তুলনায় এই মৌলটা 10 গুণ ভারী। বি এর ধরা যাক 20, সি এর ধরা যাক 30, ঠিক আছে, ডি এর ধরা যাক 40। তো ডোবেরেইনার কি বললেন? ডোবেরেইনার বললেন আমরা এমনভাবে সাজাবো, আমরা না তিনটে করে মৌল নেব। কটা করে মৌল নেব? তিনটে করে মৌল। এবং তাদেরকে এমনভাবে সাজাবো, পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রমে সাজাবো। এবং মাঝখানে যে মৌলটা থাকবে সেটা হবে অন্য দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড়ের সমান। মানে বোঝাচ্ছি, মেন্ডেলিভ বলছেন দেখো টেবিলগুলোতে এরকম ভাবে সাজাও। প্রথমে এ মৌলটা বসাও, তারপরে সি মৌলটা বসাও, মাঝখানে বসাবে বি। কেন? কারণ এর মৌল হচ্ছে 10, সি এর হচ্ছে 20, মাঝখানেরটা যেটা হবে সেটা হবে এ আর সি এর গড়, অর্থাৎ 20 যোগ 10 মানে 30, 30 ভাগ 2 মানে তোমার এই 30 যোগ 10 ছেলে 40, 40 ভাগ 2 মানে 20। তাই এরটা হবে 20, এ থাকবে মাঝখানে। আবার ধরো এখানে যদি আমরা ডি বসাই, ডি এর কত 40, তাহলে এই যে 30টা হতে হবে এই 40 আর 20-র মাঝামাঝি, অর্থাৎ 40 প্লাস 2 মানে হচ্ছে 60, 60/2 মানে হচ্ছে 30। তাহলে যে কোনো একটা মৌল
তার আগে এবং পরের যে মৌল দুটো থাকবে তাদের গড় হবে। এটা এইভাবে ডোবেরেইনার বলছেন সাজাতে হবে। ঠিক আছে, এইভাবে সাজাতে হবে। কথা বুঝতে পেরেছো? তো এইভাবে সাজানোর চেষ্টা করলেন তিনি পরপর মৌলগুলো বসিয়ে, কিন্তু সমস্যা হয়েছে কি, এইভাবে অনেক মৌলকে আমরা সাজাতে পারি না। ঠিক আছে, অনেক মৌলকে আমরা এইভাবে সাজাতে পারবো না। এখানে একটা বাস্তব এক্সাম্পল দেওয়া আছে, তিনটে মৌল আছে দেখো, লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম। ঠিক আছে, আমরা যদি এখানে বসাই লিথিয়াম, এখানে যদি বসি আমরা সোডিয়াম, এখানে যদি আমরা বসাই পটাশিয়াম, লিথিয়ামের হচ্ছে 7, সোডিয়ামের হচ্ছে 23, পটাশিয়ামের হচ্ছে 39। তো এইভাবে যদি আমরা পরপর সাজাই, এরপরে যদি আরো মৌল আছে পরপর, তো যে কোনো একটা মৌল তুমি যখন নেবে, ধরো আমরা যদি সোডিয়ামকে নিই, তাহলে আমাদের দেখতে হবে সোডিয়ামের আগে কে আর পরে কে। সোডিয়ামের আগে হচ্ছে লিথিয়াম, তার হচ্ছে 7, সোডিয়ামের পরে হচ্ছে পটাশিয়াম, তার হচ্ছে 39, দুটো যোগ করে গড় করো। গড় করলে সোডিয়ামের 23 হতে হবে, না হলে সোডিয়ামকে মাঝখানে বসানো যাবে না। দেখো 23 হচ্ছে কি, 9 আর 7 16, 6 হাতে থাকে 1, 3 আর 1 4 46 বাই 2 মানে হচ্ছে 23। হ্যাঁ, তো এইভাবে তো বলছে তুমি সাজাবে প্রত্যেকটা মৌল তার আগে এবং পরে যে মৌল থাকবে তাদের পারমাণবিক গুরুত্বের গড় হবে। কিন্তু এরকম ভাবে সমস্ত মৌল তো সাজানো যায় না, কিছু সময় পরে গিয়ে আর সাজানো যাচ্ছে না, তখন ডোবেরেইনারের যে ত্রয়ী সূত্র সেটা ব্যর্থ হলো। বোঝা গেছে? এরপরে আরেকজন বিজ্ঞানী যার নাম বিখ্যাত নিউল্যান্ড, ঠিক আছে, ইনি একজন ইংরেজ বিজ্ঞানী। নিউল্যান্ড নিয়ে আসলেন অষ্টক সূত্র। অষ্টক সূত্র একই কথা বলছে যে দেখো তোমরা মৌলগুলোকে পরমাণু গুরুত্ব অনুযায়ী সাজাও। মৌল পরমাণু গুরুত্ব, তুমি মৌলগুলোকে পরমাণু গুরুত্ব অনুযায়ী সাজাও। ধর আমি লিখছি এ বি সি ডি ই এফ জি এইচ আই, পরপর মৌলগুলো এর পরমাণু গুরুত্ব ধরো 1, বি এর ধরো 2, সি হচ্ছে 3, 4, 5, 6, 7, 8। বলছে পরমাণু মৌলগুলোকে আমরা সাজাচ্ছি পরমাণু গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে। তাহলে বলা হচ্ছে যে 1 2 3 4 5 6 7টা মৌলের পরে যে অষ্টম মৌল অর্থাৎ 8 নম্বর মৌলটা প্রথম মৌলের সঙ্গে একই ধর্ম থাকবে, অর্থাৎ এ আর এইচ এরা একই ধর্ম থাকবে, একই ধর্ম হবে 7টার ব্যবধানে। আবার দেখো বি এবং আই এদের মধ্যে ব্যবধান 7টা, তাহলে বি এবং আই এরাও থাকবে একই ধর্ম। বোঝা গেছে? একই ধর্ম বিশিষ্ট মৌল, অর্থাৎ 7টার করে পরে যে মৌলগুলো আসবে তাদের ধর্ম একই রকম হবে। বোঝা গেছে? এটা হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র। বুঝতে পেরেছো? কিন্তু এরকম ভাবেও তুমি পরপর অনেকগুলো মৌল সাজাতে পারবে না। এরকম ভাবে যদি তুমি সাজাও, পরমাণু গুরুত্ব বাড়ছে, মৌলগুলো পরপর বাড়ছে, 7টার ব্যবধানে অষ্টম মৌলটা প্রথম মৌলের মতো হবে, এরকম করলেও বেশি দূর সাজানো যায় না। ঠিক আছে, তো গিয়ে ব্যর্থ হলো। তাহলে ত্রয়ী সূত্র এবং অষ্টক সূত্র তোমাদের কি মনে রাখতে হবে? প্রবক্তা, ত্রয়ী সূত্রের প্রবক্তা হচ্ছে নিউল্যান্ড, অষ্টক সূত্রের প্রবক্তা হচ্ছে ডোবেরেইনার। তোমাদের এই দুটো নাম মনে রাখলেই হবে। তো এই ত্রয়ী সূত্র এবং অষ্টক সূত্র এই দুটো ব্যর্থ হলো। এই দুটো ব্যর্থ হওয়ার পরে ফাইনালি যেটা সাকসেস হলো সেটা হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সূত্র। ঠিক আছে, মেন্ডেলিফ বললেন কি, দেখো ওই নিউল্যান্ডের মতো 7টারও প্রয়োজন নেই, ডোবেরেইনারের মতো 3টেরও প্রয়োজন নেই। নিউল্যান্ডের মতো 7টা মৌলেরও প্রয়োজন নেই, ডোবেরেইনারের মতো 3টে মৌলেরও প্রয়োজন নেই। তাহলে কি? তাহলে যেটা করতে হবে, একটা কাজ করো, তুমি তুমি
নর্মালি সাজাও মৌলগুলোকে, এমনি সাজাও, সাজাতে সাজাতে একসময় দেখবে যে মৌলগুলো আপনা আপনি এক একটার সঙ্গে আর একটার মিল আছে। ঠিক আছে, তুমি যদি এরকম সাজাও এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, মেন্ডেলিভ বলছে 6টা কি 7টা কি 3টে সব বলা যাবে না, কিন্তু যদি আমরা সাজাতে থাকি পরপর এক সময় না এক সময় গিয়ে দেখব একটা মৌলের সাথে আর একটা মৌলের মিল পাচ্ছি। ঠিক আছে, এক সময় না এক সময় আমরা দেখব একটা মৌলের সঙ্গে একটা মৌলের মিল পাচ্ছি। অর্থাৎ নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পরে নির্দিষ্ট ব্যবধানে মৌলগুলোর যে ধর্ম, সেই ধর্মগুলো পুনরাবৃত্তি ঘটবে, মানে যে মৌলটা পাওয়া যাবে তার যে ধর্ম আগেরটার মতো হবে। এটা হচ্ছে পর্যায় সূত্র, বোঝা গেছে? আর এই ধর্মকে, এই যে আগেরটার মতো হয়, এই ধর্মকে বলা হয় পর্যায়বৃত্তি বা পিরিয়ডিসিটি। বোঝা গেছে? এই ধর্মকে আমরা বলি পর্যায়বৃত্তি বা পিরিয়ডিসিটি। ক্লিয়ার এটুকু? বলো প্রত্যেকে, ক্লিয়ার এটুকু? পর্যায়বৃত্তি মানে কি? তাহলে একটা নির্দিষ্ট সময় পর পর মৌলের ধর্মগুলোর যে পুনরাবৃত্তি ঘটবে, এটাকে আমরা বলবো পর্যায়বৃত্তি। ঠিক আছে, তো মেন্ডেলিভ তার পর্যায় সূত্রকে প্রকাশ করেছিলেন। পর্যায় সূত্রটা কি? যে ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম নির্দিষ্ট দূরত্বের পরে, অর্থাৎ পরমাণু গুরুত্ব অনুযায়ী যদি সাজাই, তাহলে কি হবে? পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হবে, বারবার ফিরে ফিরে আসবে। ঠিক আছে, ধরো আমরা বললাম এ যে মৌলটা, এ মৌলটা ধরো একটা ধাতু, এর মধ্যে ধাতব ধর্ম আছে। তারপরে আমরা পরপর যাচ্ছি বি সি ডি ই এফ, ঠিক আছে, জি এইচ আই জে এ, পরপর পরপর যাচ্ছি। আমরা দেখব নির্দিষ্ট সময় পরপর একটা মৌল পাওয়া যাবে, সেই মৌলটার ধর্ম আগেরটার মতো। আবার কিছু দূর যাওয়ার পরে আবার একটা মৌল পাওয়া যাবে, যে মৌলটার ধর্ম প্রথমটার মতো। অর্থাৎ আমরা নির্দিষ্ট দূরত্ব যদি আমরা যাই, আমরা নির্দিষ্ট দূরত্বের ব্যবধানে একটা করে মৌল পাবো, যে মৌলটার ধর্ম প্রথমটার মতো। এই ধর্মকে আমরা বলি পর্যায়বৃত্তি, এবং পরমাণু গুরুত্ব বাড়ার সাথে সাথে ধর্মগুলো পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এটাকেই বলা হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সূত্র। ঠিক আছে, পর্যায়ক্রমে কি হবে? পুনরাবৃত্ত হবে। এই নীতির উপরে ভিত্তি করে মেন্ডেলিভ একটা পর্যায় সারণী দিয়েছিলেন। এই নীতির উপরে ভিত্তি করে, এই সূত্রের উপরে ভিত্তি করে, সেটাকে আমরা বলি মেন্ডেলিভের পর্যায় সূত্র। তো মেন্ডেলিভের পর্যায় সারণীটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণী। ঠিক আছে, একটা টেবিল, পরপর পরপর মৌলগুলো লেখা রয়েছে এবং এগুলো পরমাণু গুরুত্ব অনুযায়ী সাজানো রয়েছে, যাদের ধর্মগুলো পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। ঠিক আছে, মেন্ডেলিভের পর্যায় সারণীতে টোটাল এলিমেন্ট বা টোটাল মৌল কটা রয়েছে, মোট কটা মৌল রয়েছে? মোট রয়েছে তোমার 63টি মৌল। মোট 63টা মৌল নিয়ে মেন্ডেলিভ পর্যায় সারণী তৈরি করেছিলেন। বাকি মৌলগুলো তখনও কিন্তু আবিষ্কার হয়নি। ঠিক আছে, এবার আমরা মেন্ডেলিভের পর্যায় সারণীর একটু বেসিক কয়েকটা জিনিস আমরা একটু জেনে নেব। ঠিক আছে, যখন আমরা পর্যায় সারণী করি, তার মানে আমাদের একটা টেবিল হয়, দেখতেই পাচ্ছ পর্যায় সারণীটা এরকম হয়। এর মধ্যে মৌলগুলোর নাম লেখা থাকে। ধরো আমি মৌলগুলোর নাম লিখছি। ঠিক আছে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে এ এল
এম এন ও। এই যে মৌলগুলোর নাম আমরা লিখলাম, এগুলো এটা হচ্ছে এটা যদি মেন্ডেলিফের পর্যায় সারণী হয়, এখানে পর্যায় কোনটা হবে, পর্যায় কাকে বলবো? পর্যায় মানে হচ্ছে, এই ইংরেজি হচ্ছে রো। রো কোনগুলো এখানে? রো হচ্ছে এইগুলো, এবিসিডি, ইএফজিএইচ, এগুলো এক একটা রো। আমি উদাহরণের জন্য লিখছি, রো হচ্ছে এইগুলো, এইগুলো হচ্ছে রো। ঠিক আছে, এখানে মৌল আছে ধরো এ, বি, সি, এইগুলো হচ্ছে এক একটা রো। এরকম এগুলোকে বলে রো। আর এগুলোকে বলা এক একটা কলাম বা শ্রেণী। একে আমরা বলি কলাম বা শ্রেণী। ঠিক আছে, ধরো এখানে এ আছে, ই, আই, এম, এগুলো হচ্ছে এক একটা শ্রেণী। অর্থাৎ এ, ই, আই, এম একই শ্রেণীতে, সি, জি, কে, ও একই শ্রেণীতে, অপরদিকে এবিসিডি একই পর্যায়, আই, জে, কে, এল একই পর্যায়। এগুলোকে বলা হয় পর্যায়, আর এগুলোকে বলা হচ্ছে শ্রেণী। এবার মেন্ডেলের যে পর্যায় সারণীটা দিয়েছিলেন, সেখানে এরকম টোটাল 7টা পর্যায় ছিল এবং তোমার 8টা শ্রেণী ছিল। টোটাল কটা পর্যায় ছিল? 7টা পর্যায় এবং টোটাল 8টা শ্রেণী। ঠিক আছে, ওই সময় নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাসগুলো কিন্তু আবিষ্কার হয়নি। আমরা জানি এখন নিষ্ক্রিয় গ্যাস কারা কারা আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এই নিষ্ক্রিয় গ্যাসগুলো তখন আবিষ্কার হয়নি, এই কারণে মেন্ডেলিফের পর্যায় সারণীতে টোটাল 7টা পর্যায় এবং 8টা শ্রেণী। এবং মেন্ডেলিভ কি বলছে, যারা একই শ্রেণীতে থাকবে, অর্থাৎ আমি আগের এক্সাম্পল অনুযায়ী ওই যে শ্রেণীটা কি দিয়েছিলাম, এই যে মেন্ডেলিভ বলছে শ্রেণী, একই শ্রেণীতে যারা থাকবে, একই শ্রেণীতে যারা থাকবে, অর্থাৎ এ, ই, আই, এম বা ডি, এইচ, এল, পি, এই যারা যারা একই শ্রেণীতে থাকবে, তাদের কি হবে, ভৌত ও রাসায়নিক ধর্ম ভৌত ও রাসায়নিক ধর্ম একই হবে। একই শ্রেণীতে যারা থাকবে, তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম একই হবে। বোঝা গেছে? বুঝতে পেরেছো? তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণীতে তুমি দেখো, আমি তোমাকে আবার এক্সাম্পলটা দেখাচ্ছি। এই যে মেন্ডেলিভের পর্যায় সারণী যেটা তোমাদের দেখিয়েছিলাম, এখানে দেখো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, জিঙ্ক, এরা সব একই শ্রেণীতে, তাই এদের রাসায়নিক ধর্ম একই হবে। হিলিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সেলেনিয়াম, মানে মেন্ডেলিভের পর্যায় সূত্র অনুযায়ী এদের রাসায়নিক ধর্ম কি হবে, একই হবে। ঠিক আছে, তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণীতে একই শ্রেণীতে যারা থাকবে, তাদের রাসায়নিক ধর্ম একই হবে। আর টোটাল 63টা মৌল, যেটা তোমাদের আগেই বলে দিয়েছি। ঠিক আছে, এই হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণী। এবার মেন্ডেলিভের পর্যায় সারণীটা অনেকটাই উন্নত মানের ছিল তখনকার তুলনায়। যে সময় বিজ্ঞানীরা কোনো সূত্র আবিষ্কারের জন্য ছুটোছুটি করছিলেন, সেই সময় মেন্ডেলিভ কিন্তু পর্যায় সারণী আবিষ্কার করেছিলেন। ঠিক আছে,
সেই সময় মেন্ডেলিভ পর্যায় সারণী আবিষ্কার করেছিলেন। এখন এই পর্যায় সারণীর কিছু ত্রুটি আছে। প্রথম কথা হচ্ছে হাইড্রোজেনের অবস্থান। হাইড্রোজেন এমন একটা মৌল যেটা অনেকের সঙ্গে এর সাদৃশ্য আছে, আবার বৈসাদৃশ্যও আছে, কিন্তু হাইড্রোজেনকে তো সব জায়গায় বসানো যাবে না, বসাতে তো হবে একটা জায়গায়, তাই এটা বিতর্কিত অবস্থান। ঠিক আছে, এটা বিতর্কিত অবস্থান হাইড্রোজেন। নেক্সট আমরা চলে আসছি মেন্ডেলিফের পর্যায় সারণী ক্রমবর্ধমান পারমাণবিক ওজন অনুসারে সাজানো হয়েছে। ঠিক আছে, আমরা পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজিয়েছি, কিন্তু কয়েকটা অসঙ্গতি রয়েছে, যেমন তোমার আর্গন এবং পটাশিয়ামের অবস্থান। ধরো আমি দুটো মৌল লিখছি, আর্গন, আর্গনের পরমাণু গুরুত্ব হচ্ছে 39.94, আর পটাশিয়ামের হচ্ছে তোমার 39.1। তাহলে আমরা কি বলেছি, যার পরমাণু ক্রমাঙ্ক কম সে আগে বসবে, অর্থাৎ আগে পটাশিয়াম তারপরে আর্গন বসবে, কিন্তু না, আগে আর্গন বসেছে পরে পটাশিয়াম বসানো হয়েছে অ্যাকচুয়াল পর্যায় সারণীতে। কেন? কারণ ভৌত ধর্মের বা রাসায়নিক ধর্মের মিল রাখার জন্যে। তাহলে এটা একটা ত্রুটি, কারণ পুরোপুরি মেন্ডেলের সূত্র মেনে তো হচ্ছে না। মেন্ডেল বলছে পরমাণু ক্রমাঙ্কের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, ছোটটা আগে বড়টা পরে, ঊর্ধ্বক্রমে সাজালে তবেই কিন্তু রাসায়নিক ধর্মের মিল পাওয়া যাবে, কিন্তু মেন্ডেলিফের এখানে ওই ফর্মুলাটা মিলছে না। এরকম আরো কিছু রয়েছে, তো তোমাদের এই ব্যতিক্রমগুলো একটু মনে রাখতে হবে। তাহলে কিসের কিসের ব্যতিক্রম আছে এখানে স্পষ্টভাবে লেখা আছে, আমি মার্কিং করে দিচ্ছি। তাহলে প্রথম হচ্ছে আর্গন এবং পটাশিয়ামের একটা ঘাটতি রয়েছে। ঠিক আছে, এরপরে আছে কপার, কপার এবং নিকেল। ঠিক আছে, আপাতত এই দুটো তোমরা একটু মনে রাখবে, এরা মেন্ডেলিফের পর্যায় সূত্র মানছে না, আর্গন, পটাশিয়াম, কপার, নিকেল। ঠিক আছে, এরপরে বলি আইসোটোপ যেগুলো রয়েছে। আইসোটোপ মানে তোমরা জানো, এই আইসোটোপ গুলো তো তখন অত ভালোভাবে আবিষ্কার হয়নি, তাহলে মেন্ডেলিফের পর্যায় সারণীতে কিন্তু আইসোটোপের কোনো জায়গা নেই। আবার মেন্ডেলিফ কি বলছে, যারা একই শ্রেণীতে থাকবে, একই শ্রেণীতে যারা থাকবে তাদের ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম একই রকম হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে একই শ্রেণীতে আছে কিন্তু ধর্ম একই রকম না। আবার হয়তো একটা মৌল আলাদা শ্রেণীতে আছে, ওর সাথে এর ধর্মের মিল আছে, থাকা উচিত এদের সাথে এদের, ওদের সাথে ওদের, কিন্তু দেখা গেছে এর সাথে ওই শ্রেণীটার মিল আছে কিন্তু এর সাথে এর কোনো মিল নেই, এরকমও হয়েছে। এরকম মৌল কি কি, এই এক্সাম্পল গুলো একটু মনে রাখবে, ব্যতিক্রম গুলো একটু মনে রাখবে। কি কি? কপার এবং তোমার Hg, ঠিক আছে, বেরিলিয়াম এবং পিবি, এগুলো একটু মনে রাখবে, এরা আলাদা আলাদা। ঠিক আছে, আচ্ছা। আর আর একটা বড় কথা হচ্ছে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস মেন্ডেলিফের পর্যায় সারণী থেকে জানা যায় না। একটা মৌলের কোন কক্ষে কটা ইলেকট্রন আছে এটা তুমি মেন্ডেলিফের পর্যায় সারণী থেকে জানতে পারবে না। ঠিক আছে, এটা এটা কোথা থেকে জানা যায়? এটা জানা যায়, আমরা এটা লাস্টে পড়বো আজকে, জানা যায় আধুনিক দীর্ঘ জানা যায় আধুনিক দীর্ঘ পর্যায় সারণী থেকে। ঠিক আছে, এটা আধুনিক দীর্ঘ পর্যায় সারণী থেকে জানা যায়। তো তোমাদের এই ডিটেলসগুলো কিন্তু জানতে হবে, কারণ এখান থেকে কিন্তু তোমাদের ছোটখাটো কিন্তু অনেক রকমের এমসিকিউ প্রশ্ন আসে, এই থিওরিগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। আর তোমরা অনেকেই জানো বা জানো না, তোমাদের জন্য লঞ্চ হয়েছে কম্বাইন্ড ব্যাচ 5.0। ঠিক আছে,
কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, এটা একটা কম্বাইন্ড ব্যাচ, মানে সমস্ত রকম পরীক্ষার প্রস্তুতি তোমরা একটা ব্যাচের মধ্যে নিতে পারবে। সেটা হতে পারে ডাব্লিউবিপি, কেপি, পিএসসি, রেল বা এসএসসি, যে কোনো পরীক্ষা। কারণ সিলেবাস তো সব ঘরে ঘরে একই। আমি যদি বলি সায়েন্সের সিলেবাস, সব পরীক্ষায় সায়েন্স আছে, তো সায়েন্স মানে একই সিলেবাস। তোমার এখানেও কোষ বিভাজন আছে, ওখানেও কোষ বিভাজন আছে, একই জিনিস পড়লেই হয়ে যায়। ঠিক আছে, এই জন্য কম্বাইন্ড ব্যাচের সুবিধা এটাই, তুমি একটা কম্বাইন্ড ব্যাচ নিলে তুমি সমস্ত রকম পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবে। এখানে তুমি কি কি পাবে? এখানে তুমি টপিক ভিত্তিক ক্লাস পাবে, থিওরি পাবে, এমসিকিউ পাবে, সোম থেকে শনি প্রত্যেক দিন তুমি ক্লাস পাবে। ঠিক আছে, আমি এখানে সায়েন্সের ক্লাস নেব, যেমনভাবে এই ক্লাস করানো হচ্ছে এরকমভাবে এর থেকেও আরও ভালোভাবে ক্লাস করানো হবে তোমাদের। বোঝা গেছে? তো এতক্ষণ আমরা যে থিওরিগুলো পড়লাম, চলো আমরা থিওরির উপর থেকে কিছু এমসিকিউ প্র্যাকটিস করে নিই। সহজ সহজ এমসিকিউ। বলো, পর্যায় সূত্রের প্রতিষ্ঠাতা কে? পর্যায় সূত্রের প্রতিষ্ঠাতা ডোবেরেইনার, লোথার মেয়ার, মেন্ডেলিভ, ডাল্টন। তো সঠিক উত্তর হচ্ছে যে মেন্ডেলিভ। ঠিক আছে, মেন্ডেলিভ হচ্ছে পর্যায় সূত্রের প্রতিষ্ঠাতা। নেক্সট, মেন্ডেলিভের পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কটা? মেন্ডেলিভের পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কটা? সঠিক উত্তর হচ্ছে শ্রেণীর সংখ্যা হচ্ছে 8টা। ঠিক আছে, মেন্ডেলিভের পর্যায় সারণীতে কটা পর্যায় আছে বলো? মেন্ডেলিভের পর্যায় সারণীতে কটা শ্রেণী আছে, এই সরি কটা পর্যায় আছে? সঠিক উত্তর হচ্ছে তাহলে 7টা পর্যায় হবে। 7টা পর্যায় এবং 8টা শ্রেণী ছিল। ঠিক আছে, 7টা পর্যায়। এবার আমরা চলে আসছি আধুনিক পর্যায় সূত্র। আধুনিক পর্যায় সূত্রের প্রবক্তা কে ছিলেন? আধুনিক পর্যায় সূত্রের প্রবক্তাকে মোজলে। মোজলে বললেন যে পরমাণু গুরুত্ব অনুযায়ী সাজালে হবে না। পরমাণু গুরুত্ব অনুযায়ী সাজানো হবে না। ঠিক আছে, তার বদলে কি করতে হবে? পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী সাজাতে হবে। পরমাণু ক্রমাঙ্ক মানে হচ্ছে তোমরা জানো প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা অনুযায়ী সাজাতে হবে। ঠিক আছে, পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে দেখা যাবে আর ওই কোনো ব্যতিক্রম বা ত্রুটি এগুলো কিছুই আসবে না। পরপর পরপর যদি আমরা সাজাই তাহলে আমরা দেখব যে কোনো সমস্যা হচ্ছে না। বোঝা গেছে? তো এইভাবে আমরা একটা পর্যায় সারণী তৈরি করেছেন বিজ্ঞানীরা পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী সাজিয়ে। এটাকে আমরা বলি আধুনিক বা অনেক সময় বলা হয় সংশোধিত। আধুনিক বা সংশোধিত পর্যায় সারণী। তাহলে এইভাবে যখন আমরা পর্যায় সারণী তৈরি করব, ঠিক আছে, আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি পর্যায় সারণীটা দেখতে কেমন হয়। এই হচ্ছে আমাদের আধুনিক বা সংশোধিত পর্যায় সারণী। এটার প্রবক্তাকে, এটা হচ্ছে মোজলের সূত্র। মোজলের সূত্র অনুযায়ী কিন্তু এটা তৈরি করা হয়েছে। বোঝা গেছে? এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে পর্যায় সারণী। ঠিক আছে, বোঝা গেছে?
তো এই যে আধুনিক বা সংশোধিত যে পর্যায় সারণী, এই পর্যায় সারণীর কিছু বৈশিষ্ট্য আমরা একটু দেখে নেব। পর্যায় সূত্রটা তো বুঝলাম, এখানে পরমাণু গুরুত্বর বদলে পরমাণু ক্রমাঙ্ক করা হয়েছে। সংশোধিত পর্যায় সারণীতে তোমার 7টা পর্যায়, 7টা পর্যায় এবং 9টা শ্রেণী আছে। 7টা পর্যায় এবং 9টা শ্রেণী। এখান থেকেও কিন্তু তুমি ইলেকট্রন বিন্যাস জানতে পারবে না। এখান থেকেও কিন্তু তুমি ইলেকট্রন বিন্যাস জানতে পারবে না। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস জানতে গেলে আমাদের আধুনিক দীর্ঘ পর্যায় সারণীটা দেখতে হবে। ঠিক আছে, তো এখানে তাহলে কি আছে, 7টা পর্যায় এবং 9টা শ্রেণী। এই যে 7টা পর্যায় রয়েছে, এই 7টা পর্যায়ের প্রতিটি পর্যায়ের আলাদা আলাদা নাম আছে। প্রতিটি পর্যায়ের আলাদা আলাদা নাম আছে। প্রতিটি পর্যায়ের আলাদা আলাদা নাম আছে। তো সেই আলাদা আলাদা নামগুলো কিন্তু আমাদের জানতে হবে। ঠিক আছে, আমি তোমাদের বলে দিচ্ছি। এটা তোমাদের মজলের পর্যায় সূত্র অনুযায়ী সাজানো। ঠিক আছে, পর্যায়ের বর্ণনা। তো 7টা পর্যায়, 1 থেকে 7। ঠিক আছে, তো প্রথম যে পর্যায়, এটাকে আমরা বলি অতি ক্ষুদ্র পর্যায়। কেন? কারণ প্রথম পর্যায়ে মানে বুঝতে পারছো, পর্যায় মানে এইভাবে থাকবে। প্রথম পর্যায়ে মাত্র 2টো মৌল আছে, তাই এর নাম হচ্ছে অতি ক্ষুদ্র পর্যায়। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, অতি ক্ষুদ্র পর্যায় কাকে বলে, কটা মৌল। তাহলে তোমাদের মনে রাখতে হবে অতি কি কি মনে রাখতে হবে এখানে। ঠিক আছে, কি কি মনে রাখতে হবে, অতি ক্ষুদ্র পর্যায় মানে প্রথম পর্যায়, এবং এখানে 2টো মৌল রয়েছে। পর্যায়টা হচ্ছে প্রথম পর্যায়, এখানে 2টো মৌল রয়েছে। নেক্সট হচ্ছে দ্বিতীয় পর্যায়কে বলে ক্ষুদ্র পর্যায়। দ্বিতীয় পর্যায়কে ক্ষুদ্র পর্যায় বলে। এখানে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এখানে টোটাল 8টা মৌল রয়েছে। ঠিক আছে, এখানে টোটাল 8টা মৌল রয়েছে। বোঝা গেছে? তাহলে প্রথম পর্যায় মানে ক্ষুদ্র পর্যায়ে 2টো মৌল, দ্বিতীয় পর্যায় এটা এই প্রথম পর্যায়ে অতি ক্ষুদ্র পর্যায়ে 8টা মৌল, দ্বিতীয় পর্যায়ে হচ্ছে ক্ষুদ্র পর্যায়ে, এখানে প্রথম পর্যায়ে 2টো মৌল, দ্বিতীয় পর্যায়ে 8টা মৌল। 3 নম্বরও সেম, ক্ষুদ্র পর্যায়ে, এখানেও 8টা মৌল আছে। ঠিক আছে, তাহলে 2টো মৌল অতি ক্ষুদ্র, 8টা মৌল হলে ক্ষুদ্র, দ্বিতীয় এবং তৃতীয়। বলো, এটুকু বুঝতে পেরেছো? আমি পরে আর একবার সামারাইজ করে দেবো অবশ্যই। 3, 4 এবং 5 এই পর্যায় দুটোকে আমরা বলি দীর্ঘ। চতুর্থ, পঞ্চম এদেরকে আমরা বলি দীর্ঘ পর্যায়। কেন? কারণ এখানে টোটাল 18টা করে মৌল রয়েছে, এখানে টোটাল 18টা করে মৌল, তাই এরা হচ্ছে দীর্ঘ পর্যায়। এরপরে হচ্ছে 6 নম্বর পর্যায়। 6 নম্বর পর্যায়কে আমরা বলি অতি দীর্ঘ। 6 নম্বর, কারণ এখানে টোটাল 32টা মৌল রয়েছে 6 নম্বর পর্যায়ে। ঠিক আছে, আর 7 নম্বর যে পর্যায়, এটাকে আমরা বলবো অসম্পূর্ণ পর্যায়। এটা এখনো কমপ্লিট হয়নি। ভবিষ্যতে যে মৌলগুলো আবিষ্কার হবে, এই কোশ্চেনটা এমসিকিউতে আসে, ভবিষ্যতে ভবিষ্যতে যে মৌলগুলি আবিষ্কার হবে সেগুলি 7ম পর্যায়ে বসবে।
ভবিষ্যতে যে মৌলগুলি আবিষ্কার হবে সেগুলি সপ্তম পর্যায়ে বসবে। বোঝা গেছে? তো আমি একবার করে তোমাদের সামারাইজ করে দিচ্ছি। আমি একটা করে তোমাদের সামারাইজ করে দিচ্ছি। তাহলে ওখানে কটা পর্যায় ছিল? 7টা পর্যায়। একটা, দুটি, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। এটা হচ্ছে প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়, পঞ্চম পর্যায়, ষষ্ঠম পর্যায়, সপ্তম পর্যায়। প্রথম পর্যায়ে দুটি মৌল থাকবে, হাইড্রোজেন, হিলিয়াম। পরের পর্যায়ে 8টি মৌল, 8টি মৌল। তারপরে পর্যায়ে 18টা মৌল, 18টা মৌল। তারপরের পর্যায়ে 32টা মৌল, আর এটা তো এখনো অসম্পূর্ণ, কমপ্লিট হয়নি। তাহলে দুটো পর্যায় থাকবে। প্রথম পর্যায়ে একে আমরা বলবো অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র। এটাকে আমরা বলবো ক্ষুদ্র, এটাকে ক্ষুদ্র। এটাকে আমরা বলবো দীর্ঘ, এটাকে আমরা বলবো দীর্ঘ। এটাকে আমরা বলবো অতি দীর্ঘ, ঠিক আছে। আর এটাকে আমরা বলবো অসম্পূর্ণ। বোঝা গেছে? তাহলে এখান থেকে কি কি এমসিকিউ আসতে পারে? ক্ষুদ্র পর্যায় কাটা, অতি দীর্ঘ পর্যায় কে, অসম্পূর্ণ পর্যায় কে, ভবিষ্যতে কোনো মৌল আবিষ্কার হলে কোন পর্যায়ে বসবে, 32টা মৌল কোন পর্যায়ে আছে। এরকম ভাবে এখান থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকমের এমসিকিউ আসতে পারে। বোঝা গেছে? এছাড়া পর্যায় ছাড়াও শ্রেণীর কথা যদি বলি, তাহলে শ্রেণী কটা আছে? ও, আর একটা জিনিস বলা হয়নি, এই যে পর্যায়, প্রত্যেকটা পর্যায় শেষে একটা করে নিষ্ক্রিয় মৌল রয়েছে, ঠিক আছে। শ্রেণীর কথা যদি বলি, তাহলে শ্রেণী আছে তো 9টা, আমি তোমাদের আগেই বলেছিলাম 9টা শ্রেণী, ঠিক আছে। আমি যদি এখানে দেখাই যে 9টা শ্রেণী, ঠিক আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা শ্রেণী, ঠিক আছে। আমরা রোমান হরফ দিয়ে শ্রেণীগুলোকে চিহ্নিত করি। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, আর নবম শ্রেণীটাকে আমরা বলি শূন্যতম শ্রেণী, 0, ঠিক আছে। শূন্যতম শ্রেণী, শূন্যতম শ্রেণীতে এখানেই তোমার থাকবে নিষ্ক্রিয় গ্যাস। অর্থাৎ প্রতিটি পর্যায়ের লাস্টে, এগুলো থেকে একটা পর্যায়, এটা একটা পর্যায়, এর লাস্টে নিষ্ক্রিয় গ্যাস, এটা একটা পর্যায়, এর শেষে নিষ্ক্রিয় গ্যাস, মানে শূন্যতম শ্রেণীতে এটা শেষে। ওই জন্য বলছে এখানে যে প্রতি পর্যায়ের শেষে একটি করে নিষ্ক্রিয় মৌল থাকবে, অর্থাৎ শূন্যতম শ্রেণীতে 8 নম্বরের পরের শ্রেণীটা। বোঝা গেছে? তাহলে নিষ্ক্রিয় গ্যাস কোথায় থাকে? আধুনিক পর্যায় সারণীতে। ওকে, এবার আমি এখান থেকে তোমাদের কয়েকটা এমসিকিউ করাচ্ছি, ঠিক আছে। প্রথম এমসিকিউটা বলো, কোন পর্যায়ে প্রথম পর্যায়ে কোন দুটি মৌল আছে? কোনটা হবে?
সঠিক উত্তর হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম, দুটো মৌল আছে অতি ক্ষুদ্র পর্যায়ে, তোমাদের বলেছিলাম। 2 নম্বর প্রশ্ন বলো, ষষ্ঠ পর্যায়ে কতগুলো মৌল রয়েছে? 6 নম্বর পর্যায়কে আমরা কি নাম দিয়েছি? অতি দীর্ঘ পর্যায়, তাই না? অতি দীর্ঘ পর্যায়। তো বলো, এখানে সঠিক উত্তর কোনটা হবে? ষষ্ঠম পর্যায়ে 32টা মৌল রয়েছে। বোঝা গেছে? অতি দীর্ঘ পর্যায়। নেক্সট, পর্যায় সারণীর কোন পর্যায়টি অসম্পূর্ণ পর্যায় হিসেবে পরিচিত, এবং ভবিষ্যতে কোনো মৌল যদি আবিষ্কার হয় সেটা কোন পর্যায়ে তোমার বসবে? যেটা এখন অসম্পূর্ণ আছে, সম্পূর্ণ হয়নি। সঠিক উত্তর হচ্ছে সপ্তম পর্যায়। নেক্সট বলো, কোন শ্রেণীটা শূন্য শ্রেণী নামে পরিচিত? কোন শ্রেণীটা শূন্য শ্রেণী নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে অষ্টম শ্রেণীর পরের শ্রেণী। ঠিক আছে, অষ্টম শ্রেণীর পরের শ্রেণী, যেখানে কারা থাকবে? এখানে কারা থাকবে? এখানে সবাই থাকবে নিষ্ক্রিয় গ্যাস। এখানে কারা থাকবে? নিষ্ক্রিয় গ্যাস থাকবে। বোঝা গেছে? অষ্টম শ্রেণীর পরের শ্রেণী। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি আধুনিক দীর্ঘ পর্যায় সারণী, মডার্ন লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল। আগেরটা ছিল আধুনিক। প্রথম আমরা যদি বলি পর্যায় সারণীর বিবর্তন, তাহলে প্রথমে কে দিয়েছিলেন? মেন্ডেলিভ। প্রথমে দিয়েছিলেন মেন্ডেলিভ, ঠিক আছে। 2 নম্বর দিয়েছিলেন মোজলে। মেন্ডেলিভটাকে আমরা বলি পুরানো পর্যায় সারণী। মোজলে যেটা দিয়েছিলেন এটাকে আমরা বলি আধুনিক পর্যায় সারণী। আর 3 নম্বরে যেটা আমরা এখন পড়ছি এটা দিয়েছিলেন বিজ্ঞানী নিলস বোর। এটা হচ্ছে আধুনিক, এটা এখন বর্তমানে প্রচলিত আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। এটা ছিল শুধু আধুনিক, আর এটা হচ্ছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। এটা বিজ্ঞানী নিলস বোর দিয়েছিলেন। বোঝা গেছে? এখানে লেখাই রয়েছে 1926 খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিলস বোর ইনি এই পর্যায় সারণীটা আবিষ্কার করেছিলেন। এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে তুমি ইলেকট্রন বিন্যাস জানতে পারবে। ইলেকট্রন বিন্যাস জানা যাবে, এখান থেকে তুমি মৌলের ইলেকট্রন বিন্যাস জানতে পারবে। বোঝা গেছে? ইলেকট্রন বিন্যাস জানতে পারবে। তাহলে ইলেকট্রন বিন্যাস কোথা থেকে জানা যায়? না বিজ্ঞানী বোরের আধুনিক দীর্ঘ পর্যায় সারণী থেকে। এই দুটো থেকে কিন্তু ইলেকট্রন বিন্যাস জানা যাবে না। পুরানো পর্যায় সারণী বা আধুনিক, এখান থেকে ইলেকট্রন বিন্যাস জানা যাবে না। কিন্তু লাস্টেরটা
এখান থেকে ইলেকট্রন বিন্যাস তুমি জানতে পারবে। এটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী নিলস বোর। এখানে তুমি একটা জিনিস মনে রাখবে, সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে, এখানে 7টা পর্যায় এবং 18টা শ্রেণী, ঠিক আছে। এবং এর যদি আমি শ্রেণীতে যাই, অর্থাৎ ওপর থেকে নিচের দিকে যাই, তাহলে একই রূপ ইলেকট্রন বিন্যাসটা অনেকটা একই রকমের হবে, ঠিক আছে, আমরা যদি ওপর থেকে নিচের দিকে যাই। বোঝা গেছে? 7টা পর্যায়, 18টা শ্রেণী। এবার আমরা কতগুলো মৌলের অবস্থান আমরা দেখে নেব। 18টা শ্রেণী। হাইড্রোজেন কোথায় আছে? হাইড্রোজেনকে রাখা খুব মুশকিল, এই জন্য হাইড্রোজেনকে অনেক সময় নাম দেওয়া হয় দুষ্টু মৌল। হাইড্রোজেনকে অবস্থান ঠিক করা অনেক কঠিন ব্যাপার, অনেকের সঙ্গে মিল আছে আবার অমিলও আছে। তো এই জন্য একে প্রথম পর্যায়ের প্রথম শ্রেণীতে রাখা হয়েছে। ক্ষার ধাতু, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্ষার ধাতু, ক্ষার ধাতুগুলো 1 নম্বর শ্রেণী, প্রথম শ্রেণীতে ক্ষার ধাতু কারা কারা আছে এইগুলো মুখস্থ রাখতে হবে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এরা হচ্ছে ক্ষার ধাতু, ঠিক আছে। নেক্সট হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এটা মুখস্থ রাখতে হবে। এই যে কটা বলছি এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি কিন্তু লিখে দিলাম, এগুলো তোমাদের মনে এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ক্ষারীয় মৃত্তিকা ধাতু বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এরা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এরা 2 নম্বর শ্রেণীতে অবস্থিত। 3 নম্বর হচ্ছে মুদ্রা ধাতু, কপার, এজি, এইউ, এরা অর্থাৎ তামা, রূপা, সোনা, এরা মুদ্রা ধাতু। এরা কোথায়? এরা 11 নম্বর শ্রেণীতে অবস্থিত। এরকম প্রশ্ন আসে, মুদ্রা ধাতুগুলি কত নম্বর শ্রেণীতে অবস্থিত, ঠিক আছে। নাম চ্যালকোজেন 16 নম্বর, ঠিক আছে, চ্যালকোজেন হচ্ছে 16 নম্বর। অক্সিজেন, সেলেনিয়াম, এই সমস্ত। হ্যালোজেন হচ্ছে 17 নম্বর। হ্যালোজেনগুলোর নাম মুখস্থ রাখতে হবে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্ট্রাটিন, এরা হচ্ছে হ্যালোজেন মৌল। আর সবশেষে আসছে 18। 18 হচ্ছে নিষ্ক্রিয় মৌল, ঠিক আছে, নিষ্ক্রিয়। এরপরে হচ্ছে 3 থেকে 11 সন্ধিগত, 12 থেকে 13, 12 এবং 13 থেকে 18 হচ্ছে প্রতিনিধি মৌল। এইগুলো মনে রাখতে হবে। এবং এই হচ্ছে তোমার লং পিরিয়ডিক টেবিল। দেখো একবার চোখ বুলিয়ে নাও, এটা হচ্ছে তোমার আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। হ্যাঁ, হতে পারে লেখাগুলো ছোট ছোট দেখতে পাচ্ছ না, কিন্তু দেখতে এরকমই হয়। পরে যখন তোমরা কাগজ প্রিন্ট করবে তখন সেখানে দেখতে পাবে, দেখতে এরকমই হয়। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে লং পিরিয়ডিক টেবিল, মডার্ন লং পিরিয়ডিক টেবিল, আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। তাহলে এখানে আরেকবার আমি ছোট্ট করে একটুখানি বলে দিই। এই পিরিয়ডিক টেবিলের প্রথম 30টা মৌল তোমাদের মনে রাখতে হবে, প্রথম 30টা মৌল। ফার্স্ট 30 এলিমেন্ট, অর্থাৎ এই হাইড্রোজেন থেকে শুরু করে জিঙ্ক অবধি 30 অবধি তোমাকে পরপর পরপর মনে রাখতে হবে, একদম পরপর। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, পরপর মনে রাখলে পরমাণু ক্রমাঙ্কগুলো পরপর আছে, এটা পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী সাজানো। প্রথমটার পরমাণু ক্রমাঙ্ক 1, হিলিয়ামের 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, বোরন 5, কার্বন 6, এরকম ভাবে পরপর যেতে হবে, ঠিক আছে। জিঙ্ক অবধি 30 পরমাণু ক্রমাঙ্ক অবধি তোমাদের এখানে মুখস্থ রাখতে হবে। তাহলে প্রথম গ্রুপের হাইড্রোজেন বাদে প্রথম গ্রুপ হচ্ছে ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। 3 থেকে 11 নম্বরকে আমরা বলি সন্ধিগত। তারপরে 12 থেকে 18 নম্বর হচ্ছে প্রতিনিধি। তার মধ্যে আবার 11 নম্বরটা হচ্ছে মুদ্রা ধাতু, 16 নম্বরটা চ্যালকোজেন, 17 নম্বরটা হ্যালোজেন, 18 নম্বরটা নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে, মনে রাখতে হবে। এরপরে চলে আসছি আমরা পর্যায় সারণীর বিভিন্ন মৌলের পর্যায়বৃত্ততা। পর্যায় সারণী যখন তোমার কাছে থাকবে, তোমার কাছে যখন পর্যায় সারণী থাকবে, তুমি যখন এদিক থেকে এদিকে যাবে, অর্থাৎ শ্রেণী বরাবর, এখানে বলা হয়
বাম থেকে ডান দিক, বাম থেকে ডান দিক। আর যখন পর্যায় বরাবর যাবে উপর থেকে নিচে, এদেরকে আমরা বলি উপর থেকে নিচ, উপর থেকে নিচ। বোঝা গেছে? বাম থেকে ডান দিক এবং উপর থেকে নিচ। তাহলে পরমাণুর ব্যাসার্ধ বাম দিক থেকে ডান দিকে যখন যাবে এদিক থেকে দিকে কমবে, অর্থাৎ পরমাণুর ব্যাসার্ধ ধরো এখানে পরমাণুটা এরকম, পরেরটা ছোট, পরেরটা আরো ছোট, পরেরটা, বাম থেকে ডান দিকে গেলে ব্যাসার্ধ কমে, আর ওপর থেকে নিচে আসলে ব্যাসার্ধ বাড়তে থাকে। এরকম ভাবে পরিবর্তন হয়। ধাতব ধর্ম এদিক থেকে এদিকে গেলে কমে, ওপর থেকে নিচের দিকে বাড়ে। তড়িৎ ঋণাত্মকতা এদিকে বাড়ে এদিকে কমে, জারণ ওদিকে বাড়ে এদিকে কমে তলার দিকে। ঠিক আছে? তো এরকম ভাবে তোমাদের পড়তে হবে। বুঝতে পেরেছো? বলো প্রথম কোশ্চেনটা, ক্ষার ধাতুগুলি পর্যায় সারণীর কত নম্বর শ্রেণীতে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে ক্ষার ধাতুগুলো 1 নম্বর শ্রেণীতে অবস্থিত, প্রথম শ্রেণীতে। তাই না? হাইড্রোজেন বাদে বাকিগুলো কি কি ছিল মনে আছে? হিলিয়াম, এই হিলিয়াম বলছি, সরি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এরা হচ্ছে ক্ষার ধাতু। ঠিক আছে? চ্যালকোজেন গুলো কোন শ্রেণীতে আছে? চ্যালকোজেন, চ্যালকোজেন হচ্ছে তোমার 16 নম্বর শ্রেণীতে। কত নম্বর হবে? 16 নম্বর। চ্যালকোজেন মৌলগুলোর নাম বলতে পারবে কি কি আছে? যে কটা স্পেশাল শ্রেণী এগুলোর মৌল মুখস্থ রাখতে হবে। ওই শ্রেণীগুলোর মৌলের নাম তোমাকে মুখস্থ রাখতে হবে। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর এই নামগুলো কি কি হবে? নামগুলো হবে তোমার অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, তারপরে টেলুরিয়াম। ঠিক আছে? টেলুরিয়াম, তারপর হচ্ছে তোমার আর কি আছে টেলুরিয়ামের পরে? পোলোনিয়াম, পোলোনিয়াম, এইগুলো। ঠিক আছে? এগুলো তোমাকে মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন হচ্ছে আমি কিছু মৌল তাদের তালিকা দিয়েছি, তোমাদের কি কি মুখস্থ করতে হবে? প্রথমে বললাম যে প্রথম যে 30টা মৌল তাদের পরমাণুর ক্রমাঙ্ক এবং মৌলগুলোর নাম মুখস্থ করতে হবে। ঠিক আছে? প্রথম 30টা মৌল যেগুলো রয়েছে পরমাণু ক্রমাঙ্ক ও নাম পরপর পরপর তোমাকে মুখস্থ রাখতে হবে। দ্বিতীয়ত, কিছু পরমাণুর পারমাণবিক ভর কিছু পরমাণুর পারমাণবিক ভর মনে রাখতে হবে। এবার তোমরা এটা কোথায় পাবে? এটা তো তুমি পর্যায় সারণীতে পাবে।
এটা তো তুমি পর্যায় সারণী পাবে, যেটা এখানে দেওয়া হলো। এই পর্যায় সারণীতে তুমি পরপর পরপর যাবে, পরমাণু ক্রমাঙ্ক এবং মৌল সংখ্যা পেয়ে যাবে। ঠিক আছে, আমি এটা করে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। ঠিক আছে, প্রথম পরপর পরপর মৌলগুলো, পরমাণু ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা মুখস্থ করে নেবে 30টা। এবং এটা তোমরা কোথায় পাবে, এটা আমি লিস্ট দিয়ে দিচ্ছি। এই লিস্ট থেকে তোমাদের পড়তে হবে। ঠিক আছে, এই লিস্টটা হচ্ছে এই যে হাইড্রোজেন, হিলিয়াম, কার্বন, নাইট্রোজেন, যে কটা আছে শুধু শুধু সে কটা। যেমন হাইড্রোজেনের ওজন হচ্ছে, ভর হচ্ছে 1 পারমাণবিক ভর, হিলিয়ামের হচ্ছে 4, কার্বনের 12, নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16, সোডিয়ামের 23, ম্যাগনেসিয়ামের 24, অ্যালুমিনিয়ামের 27, সিলিকনের 28। এরকম ভাবে অ্যাপ্রক্সিমেট তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, সালফারের 32, ক্লোরিনের 35.5, পটাশিয়ামের 39, ক্যালসিয়ামের 40, লোহার 56, নিকেলের 59, কপার 63.5। পরপর পরপর। ঠিক আছে, যেগুলো আছে এগুলো তোমাকে মনে রাখতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন বলো, মুদ্রা ধাতুগুলো কোন শ্রেণীতে অবস্থিত? মুদ্রা ধাতু, বলো মুদ্রা ধাতুগুলো কোন শ্রেণীতে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে 11 নম্বর শ্রেণী। পরের কোশ্চেন, সন্ধিগত মৌলগুলো কোথা থেকে কোথায় আছে? সন্ধিগত মৌল কোথা থেকে কোথায় আছে? সঠিক উত্তর হচ্ছে সন্ধিগত মৌল হচ্ছে 3 থেকে 11, আর 12 থেকে 18 হচ্ছে, 12 থেকে 18 হচ্ছে প্রতিনিধি। প্রতিনিধি বোঝা গেছে? প্রতিনিধি মৌল ওই তো বলাই হয়ে গেছে, 12 থেকে 18। পর্যায় সারণীতে কোন মৌলটির ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি? আমরা কি দেখেছি, তড়িৎ ঋণাত্মকতা বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়ে, আর ওপর থেকে নিচের দিকে গেলে কমে। ঠিক আছে, তাহলে 1 থেকে 17 আর 18, 1 থেকে 17 অবধি বাড়বে। এই 18টা যেহেতু নিষ্ক্রিয় গ্যাস, এটা আমরা ধরবো না। তাহলে এখানে 17 নম্বর শ্রেণীতে প্রথমে যে আছে ফ্লোরিন, তার তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি, কারণ নিচে গেলে আবার তো কমে। ফ্লোরিন, ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন, নিচে গেলে কমবে। তাহলে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা এখানে সব থেকে বেশি। বোঝা গেছে? ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি। তো এরকম ভাবে এখান থেকে বিভিন্ন রকম এমসিকিউ আসবে। আমরা পরে আরো পর্যায় সারণীর উপরে আরো অনেক এমসিকিউ প্র্যাকটিস করব, বিভিন্ন ধরনের এমসিকিউ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এসছে, যেগুলো পড়লে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে তাহলে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো প্রত্যেকে। ঠিক আছে, যারা এই ব্যাচে যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হবে, এতে তোমাদের আমি অনেক হেল্প পাবে। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে থাক তাহলে এই অবধি।